নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ভিন্ন পরিস্থিতি। সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে এবার মন্ত্রিসভায় শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে ন্যায়ের পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুল। খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্যে। বিএনপি কিভাবে কি ক্ষমতায় আসলো, সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। পুরোটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হতো, সেই ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন জনাব তারেক রহমান। অনেকে বলছেন বিষয়টা ইন্টারেস্টিং না, বিষয়টা অ্যালার্মিং, ভ্যারি সিরিয়াস। এর তাৎপর্য অনেক গভীরে। দেখেন, রাজনীতি যে কত বড় ধান্দাবাজি খেলা, কতটা হচ্ছে বাটপারি খেলা। দেখেন, এই ঘটনার মধ্য দিয়ে এই নির্বাচন পুরোপুরি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এর বাইরে আরেকটি এই নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলবো। সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ, এর কোনো আইনি ভিত্তি নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই, তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করতে কা? বাংলাদেশে নতুন করে আবারও রাজনৈতিক জটিলতা শুরু হয়ে গেছে। একদিকে বিএনপি শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের বাইরে গিয়ে, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি, পাশাপাশি সেই শপথ অনুষ্ঠানে যোগ দেয়নি জামাত ইসলাম, এনসিপি। পরবর্তী তারা আলাদাভাবে আবার শপথ নিয়েছে। জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। এই সংস্কারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করেছে। বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশ বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, তারপরেও বাংলাদেশের রাজনীতি যে কোনো সময় 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে কোনো অঘটন ঘটতে পারে। সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র, আরও নানান শক্তি এখানে যোগ হয়ে যেতে পারে, বলা যায় না। পরিস্থিতি অবনতি হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে এই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। বিএনপি কিভাবে কি ক্ষমতায় আসলো, সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। পুরোটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হতো, সেই ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন জনাব তারেক রহমান। অনেকে বলছেন বিষয়টা ইন্টারেস্টিং না, বিষয়টা অ্যালার্মিং, ভ্যারি সিরিয়াস। এর তাৎপর্য অনেক গভীরে। দেখেন, রাজনীতি যে কত বড় ধান্দাবাজি খেলা, কতটা হচ্ছে বাটপারি খেলা। দেখেন, এই ঘটনার মধ্য দিয়ে এই নির্বাচন পুরোপুরি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এটা কি আসলে নির্বাচন না সেই লন্ডনে তারেক রহমানের সাথে, খলিলুর রহমানের সাথে আমির খুসরু এদের যে বৈঠক হয়েছিল, ডক্টর ইউনূস, লন্ডন বৈঠক, লন্ডন কেলেঙ্কারি। আসলে কি ওটা কেলেঙ্কারি? আমরা তো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সেটাই। ওই লন্ডন বৈঠকের পর যা দেখছেন, এগুলো সব স্ক্রিপ্টেড। আসলে নির্বাচন এগুলো সব সাজানো পাতানো, মেটিকুলাস ডিজাইন নাকি, এই ধারণা এখন সামনে আসে। কারণ একটু সিম্পল হিসাব মিলান, এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ অমুক তমুক থাকতে পারবে না। মনে আছে বিএনপি শর্ত, অবশ্যই এই ছাত্র উপদেষ্টাদের নির্বাচনের আগে পদত্যাগ করতে হবে। মির্জা ফখরুলের বক্তব্য, বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য। শেষ পর্যন্ত ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। কেন? এই ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কানেকশন আছে। তো শেষ পর্যন্ত দেখা গেল ছাত্র উপদেষ্টা থেকেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে বিএনপির মন্ত্রী উপদেষ্টা হিসেবে ছিলেন। আচ্ছা, আসিফ মাহমুদ সজীব বা এই মাহফুজ আলম, এরা উপদেষ্টা পরিষদে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে এখন বিএনপির মন্ত্রী উপদেষ্টা পরিষদে ছিল, এই নির্বাচন কি প্রশ্নবিদ্ধ না?
এমনিতে টিএবি রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নানান গবেষণা উঠে এসেছে, সামনে অনেক কিছুই দেখবেন। তো সেখানে বিএনপির মন্ত্রী সরকারের উপদেষ্টা ছিল, অতএব বিএনপিকে ভেতর থেকে জিতিয়ে দিয়েছে, এটা স্পষ্ট বোঝা যায়। এভাবেই তারা জিতেছে এবং যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে এই জয়ের পিছনে। আর যুক্তরাষ্ট্রের সাথে কানেকশন ছিল খলিল রহমান। দেখেন রাজনীতি যে কতবার ধান্দাবাজি এবং বাটপারি খেলা, খুব সিম্পলি দেখেন। এই যে ডক্টর খলিল রহমান, তাকে বিএনপি আলটিমেটাম দিয়েছে। রুহুল কবির রিজভী একদিন একটা সংবাদ সম্মেলন করেছে, তারপর তিনি বলেছিলেন, রুহুল কবির রিজভী, যে এই খলিল রহমানকে পদত্যাগ করতে হবে। কি, এই খলিল রহমান দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। মির্জা আব্বাস মনে আছে, এই খলিল রহমান নাকি কি করছেন, দেশ বিক্রি করে দিচ্ছেন, মানবিক করিডোর দিচ্ছেন, অমুক তমুক মানবিক করিডোর, বন্দর দিয়ে দিচ্ছেন, সবকিছু নেপথ্যে খলিল রহমান। জাতীয়তাবাদী শ্রমিক দলের লোকজন এটা নিয়ে তোলপাড় তৈরি করে দিল। সেই দেশ বিক্রিকারী খলিল রহমান, কথিত দেশ বিক্রিকারী খলিল রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী। মানে বিএনপি খলিল রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো করলো, ওই জায়গায় এখন বিএনপি ওই পথে হেঁটেছে। সেই খলিল রহমানকে অন্য মন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রীও বানালো। বিষয়টা ভেরি অ্যালার্মিং। কেন বানিয়েছে দেখেন, উপরে উপরে খলিল রহমানকে এত গালাগালি, তার পদত্যাগ চায়। আবার এই খলিল রহমান ইহুদিদের দালাল, তার মেয়ের জামাই ইহুদি, তিনি নিজে বাংলাদেশের নাগরিক না। বিএনপি বলেছে না বাংলাদেশি না, এই তার নাগরিক, বাংলাদেশের কোনো নাগরিকত্ব নাই, মার্কিন নাগরিক। তার ছোট ছোট শালি বিয়ে দিয়েছে ইহুদির কাছে। বিএনপির লোকজন এই প্রচারণা চালাচ্ছে, ফাহাম আব্দুল সালামরা কত কিছু বলেছে। সেই খলিল রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। আপনি চিন্তা করেন, এটা কি স্বাভাবিক? এটা কি হওয়ার কথা? আর তাহলে কি নির্বাচন সুষ্ঠু হয়েছে? আর এটাকে হঠাৎ রাতারাতি তারেক রহমানের উপর ওহী এসেছে যে জনাব তারেক, তোমার উপর ওহী এসেছে, তুমি খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাও। না, পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা সেন্সিটিভ পোস্ট হঠাৎ করে দেওয়ার কথা না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাহলে কি দাঁড়ালো? ওই যে বিএনপি যখন তার পদত্যাগ চাইতো, গালাগালি করতো, তাকে ইহুদিদের দালাল বলতো, মার্কিন নাগরিক বলতো, তখনই যোগাযোগ ছিল খলিল রহমানের সাথে এবং সব প্ল্যান পরিকল্পনা তখনই করা হয়েছিল, যাতে খলিল রহমানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা থেকে শুরু করে নানান মেকানিজম বিএনপি করেছে। আর উপর উপরে গালিগালাজ করেছে যাতে মানুষ বুঝতে না পারে, যাতে মানুষ বিএনপি ইউনুস শত্রুতা আছে এটা জানে, বুঝে, যাতে নির্বাচন সুষ্ঠু হবে না, জামাত এনসিপিকে বোকা বানানো হয়েছে। আমি যেগুলো বলছি এগুলো সব পারসেপশন, একটা স্কুল। এটি যে একদম চূড়ান্ত তা না, কারণ আপনি মিলান এটা কেন, এটা কিভাবে কি ঘটেছে, কোন হিসাবে এই খলিল রহমান আজকে পররাষ্ট্রমন্ত্রী হয়, এবং সেই নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ থাকে না, ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর খলিল রহমানকে আমেরিকা দালাল বলা হতো। এখানে অবশ্য এই খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে বিএনপি সরকারের ফরেন পলিসি স্পষ্ট, তিনি কি করতে যাচ্ছেন, বিএনপি সরকার কোন দিকে যাবে, এগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেটাও অশনির সংকেত যে বিএনপি আন্তর্জাতিক অনেক কনফ্লিক্ট বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে। কারণ খলিল রহমান এগুলো নিয়ে ডিল করতেন। খলিল রহমানকে অন্য মন্ত্রী বানালেও আপত্তি ছিল না, টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। আন্তর্জাতিক অনেক কনফ্লিক্ট এখন বাংলাদেশে ঢুকে পড়বে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, ভারত, এরকম নানান মেকানিজম বাংলাদেশে এখন ফাংশন করবে। অতএব বাংলাদেশটা কোন দিকে যায় বলা যায় না। আবার খলিল রহমানের সাথে সেনাপ্রধানের দ্বন্দ্ব ছিল, এটাও সিগনিফিকেন্ট। তো দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সেই লন্ডন কেলেঙ্কারি, লন্ডন বৈঠক, ওইটাই ছিল। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছে যে নির্বাচনে কে কত নাশক ভাবে, এগুলো সব ঠিক করা ছিল, নির্বাচন সুষ্ঠু হয়নি। আসলে কি তাই? আমরা তো দেখছি যে হ্যাঁ, এরকম হওয়ার সম্ভাবনা বেশি, কারণ খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, টিএবি যে প্রশ্নগুলো তুলেছে সেটা তো দেখতে পাচ্ছি। তা আসলে নির্বাচন, গণতন্ত্র, এগুলো কি আমাদেরকে আসলে বোকা বানানো হয়েছে? মানে পৃথিবীটা কিভাবে চলছে? আমি আবারও বলছি, আমি যা বলছি এটাই যে একদম ঠিক তা না, এটা একটা স্কুল অফ থট, এটা একটা পার্সপেক্টিভ। একটা বিষয় নানানভাবে বিশ্লেষণ করা যায়, তার একটা পার্সপেক্টিভ। আমি আশা করি যে আমার এই পার্সপেক্টিভ ভুল হবে, কিন্তু একটু মিলান। আসলে আমাদেরকে কি ধোকা দেওয়া হয়েছে? নির্বাচন গণতন্ত্র বলতে কিছু আছে না, সব প্রতারণা। জনগণের ভোটাধিকার, জনগণের ভোট, অধিকাংশ জনগণকে ম্যানেজ করা, অধিকাংশ জনগণ যাকে চায় সে ক্ষমতা আসবে, এগুলো কিছু আসে না, পুরোটাই প্রতারণা, সব ধান্দাবাজি। ক্ষমতার চাবিকাঠি সেই মার্কিনীদের হাতে নাকি, যেটা খলিল রহমানদের হাত ধরে। আবার খলিল রহমান দিল্লিতেও কিন্তু গিয়েছিলেন। তো এগুলো কি আসলে আমরা যেটা খালি চোখে দেখছি সেটা না, আসলে পর্দার অন্তরালে হিসাব নিয়ে সম্পূর্ণ আলাদা। এই একটা অ্যালার্মের মধ্যে, একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে অনেক কিছু রহস্য ফাঁস হয়ে গেছে। দেশের পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। না, এটাও একটা প্ল্যান যে খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে একটা অঘটন ঘটিয়ে তারপরে রাজনীতি দেশ অন্যদিকে নিয়ে যাওয়া হবে, বলা যায় না। দেশে নতুন করে আবারও রাজনৈতিক জটিলতা শুরু হয়ে গেছে। একদিকে বিএনপি শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের বাইরে গিয়ে, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, পাশাপাশি সেই শপথ অনুষ্ঠানে যোগ দেয়নি জামাত ইসলাম, এনসিপি। পরবর্তী তারা আলাদাভাবে আবার শপথ নিয়েছে এবং বিএনপির এই শপথ অনুষ্ঠানে আমরা দেখেছি ইশরাক হোসেন,
এবং আমাদের আরেকজন লেডি নেত্রী যিনি স্বতন্ত্র হয়ে বিজয় লাভ করেছিলেন রবিন, তিনিও জামাতের সাথে পরবর্তী শপথ নিয়েছেন। প্রশ্ন হলো বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি কেন? এটা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে, এই বিষয়ে কথা বলবো। মন্ত্রী পরিষদে জায়গা কারা পাচ্ছেন কারা পাচ্ছে না সেটা নিয়েও কথা বলবো। অনেক আলোচনার পরও অনেক নেতাই মন্ত্রী হতে পারছেন না, আবার অনেকে আলোচনার বাইরে থেকে হঠাৎ করে তাদের নাম চলে এসছে, তাদের ডাক এসছে, এরকম তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিএনপির চোখে এই মুহূর্তে শত্রু কারা, আওয়ামী লীগ, জামাত নাকি এনসিপি, কি ঘটছে সারা দেশব্যাপী সেই বিষয়গুলো আজকে আলোচনায় রাখবো। প্রিয় দর্শক, প্রথমে আমি কয়েকটি খবর দিয়ে আসি। আমি প্রথমে আমাদের ডাকসু নেতা সাদিক কায়েমের একটি স্টেটমেন্ট পড়ে শোনাই। সেখানে বলা হচ্ছে যে জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। এই সংস্কারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করেছে। বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশ বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এটা বলছেন ডাকসুর প্রেসিডেন্ট বা ডাকসুর ভিপি সাদিক কায়েম। অন্যদিকে চরমোনাইয়ের প্রধান পীর বলেছেন জুলাই সনদের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠন ও নির্বাচনে অনিয়মের তদন্ত চান পীর সাহেব চরমোনাই। এবং নাহিদ ইসলাম বলেছেন আমরা ওসমান হাদি সহ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব। জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান সবই আমাদের অঙ্গীকার। অর্থাৎ বিরোধী শিবির থেকে তারা এই কাজগুলো করবেন। পাশাপাশি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার বলেছেন গণভোটে জয়ের পরও জুলাই সনদ বাস্তবায়িত না হলে আরেকটি জুলাই হবে। সরকারকে হুমকি দিলেন জামাতের নেতা। আর তারেক রহমান বলেছেন দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্ন মত থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই কথাটি, অর্থাৎ দেশ গড়তে হলে সবাইকে এক থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক অভিন্ন থাকতে হবে। জনাব তারেক রহমান যেটি বলেছেন এটি যদি ঠিক মতো পালন করতে পারে বিএনপি, তাহলে রাষ্ট্র এগিয়ে যাবে। দর্শক, প্রথম যে বিষয়টি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, আমাদের মন্ত্রী পরিষদে কারা কারা থাকছেন কারা কারা থাকছেন না। এই পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে মন্ত্রী পরিষদে দাওয়াত পেয়েছে মোটামুটি মানে ফুল মন্ত্রী 25 জন হচ্ছেন আর প্রতিমন্ত্রী 24 জন। এর মধ্যে পুরোপুরি মন্ত্রীর যে কাঠামোটি তৈরি হয়েছে সেখানে 49 জনকে দাওয়াত দেওয়া হয়েছে এখনকার পর্যন্ত যতটুকু জানা গেছে। এরপরে যদি নতুন করে কেউ দাওয়াত পায় সেটা হয়তো আমাদের খবরের পরে অংশ হলে আমরা আপনাদের পরবর্তী সেটি জানাবো। আর এর মধ্যে অনেকের নাম থাকার পর বাদ পড়ে গেছেন, আমরা সেটি জানতে পেরেছি। আমরা 25 জনের নামটা আপনাদের বলি। পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা, তাদের মধ্যে 25 জন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন, খলিলুর রহমান, তিনি টেকনোক্রেট ক্যাটাগরিতে হচ্ছেন, আব্দুল আওয়াল মিন্টু, শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ টেকনোক্রেট ক্যাটাগরিতে, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ সাফাত হোসেন বকুল, ফকির মাহবুব আলম, শেখ রবিউল আলম। এরা হচ্ছেন ফুল মন্ত্রী 25 জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন যারা, যে 24 জন তাদের নামটা বলছি, এম রশিদুজ্জামান মিল্লাত, আনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, শামা উবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কাইসার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক, এটা টেকনোক্র্যাট ক্যাটাগরিতে, মীর মোহাম্মদ হিলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আসান, মোহাম্মদ আবুল বাড়ি, মীর শাহে আলম, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নওয়াজ খৈয়াম। এখন পর্যন্ত এরা প্রতিমন্ত্রী হিসেবে এদের নামগুলো উঠে এসছে এবং আমরা আপনাদের একটু জানাবার চেষ্টা করবো যারা যারা বাদ পড়েছেন, মানে আলোচনায় ছিল বারবারই মন্ত্রী পরিষদে কিন্তু বাদ পড়ে গেছে, তাদের নামটা আমরা একবার আপনাদের শোনাবার চেষ্টা করছি, মানে যাদেরকে এখন পর্যন্ত মন্ত্রী হিসেবে কোনো দাওয়াত দেওয়া হয়নি। শেষ মুহূর্তে যাদেরকে মোটামুটি বলা হচ্ছে বাদ পড়েছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ডক্টর ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ডক্টর রেজা কিবরিয়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমরা যতটুকু জেনেছি এদের নামগুলো ছিল বারবার আলোচনার মধ্যে, এখন পর্যন্ত তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। এই ভিডিওটি যখন আমি লাইভে আপনাদের আছি, যদি কোনো কারণে পরে পরিবর্তন হয় আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এটা হলো আজকের কারেন্ট ইভেন্ট। আজকে খবরের প্রথম যেই ধাক্কাটি লেগেছে সেটি হলো বিএনপির শপথ অনুষ্ঠানটি নিয়ে। তারা পূর্বের মতোই শপথটি গ্রহণ করেছেন। তারা সংবিধান সংস্কার পরিষদের যেই ধারাবাহিকতা, যেটি আমাদের জুলাই সনদের বাস্তবায়নের কথা ছিল গণভোটের মাধ্যমে, সেভাবে শপথ নেয়। জামাত তার বিপরীত অবস্থানে নিয়ে তারা সেভাবে শপথ নিয়েছে। বিরোধী দল বলছে বিএনপি জুলাই অভ্যুত্থানের যে সরকার বিএনপি বসেছে বা যে নির্বাচনে বসেছে বিএনপি সেটিকে গ্রহণ করতে রাজি না, অর্থাৎ
বিএনপি কি তারা জুলাই গাদ্দার হিসেবে চিহ্নিত করছে, কিন্তু বিএনপি এই ব্যাপারে তাদের মন্তব্য তুলে ধরেছেন। তারা বলেছেন যে তারা জুলাইকে লালন করেন, তবে বিরোধী দল যেভাবে চাইছে তারা সেভাবে চাইছেন না। দর্শক আসেন আমরা যে শিরোনাম দিকে খবরটি ঢুকেছে সেই বিষয়ে কিছু আলোচনা করি। বিএনপির শত্রু কে আসলে, জামাত, এনসিপি না আওয়ামী লীগ? আমাকে মাঝে মাঝে অনেকেই বলেন, হঠাৎ করে নির্বাচনে বিজয়ের পর কেউ কেউ বলেন, ভাই আপনি তো এনসিপির পক্ষে কথা বলেছেন, জামাতের পক্ষে কথা বলেছেন। আমি বললাম যে আমি কি বিএনপির পক্ষে বলিনি কখনো? কারণ আপনি তো বিএনপি করেন, বিএনপির পক্ষে বলবেন। তাই বললাম তাহলে জামাত আর এনসিপির পক্ষে বলাটা আমার দোষের কেন? আমি তাদেরকে বললাম, দেখেন আমি একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আমি আসলে কোনো পক্ষে কখনো বলি না, না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, না এনসিপি। আমি প্রত্যেকের সামনে আমার যে কথা বলার ধরনটা সেটা হলো যে যার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করি, যার যেটা খারাপ মনে হয়েছে আমার কাছে সেটা খারাপ বলেছে। সেটা কোন দল সেটা আমি বিবেচনা কখনো করিনি, যে জন্য অনেকে আমাকে পছন্দ করেন, অনেকে করেন না। একজন সাংবাদিকের কাজ কি? ধরেন যারা বিএনপি সমর্থিত সাংবাদিক বা যারা জামাত সমর্থিত সাংবাদিক বা যারা আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক, তারা কি করেন? তারা সবসময় যে কাজটি করেন সেটি হলো আওয়ামী লীগের শত দোষ তারা চোখে দেখেন না, সব দোষ দেখেন বিএনপি জামাতের। আবার যারা বিএনপি বা জামাত করেন তারা তাদের দলের কোনো দোষ দেখেন না, সব দোষ দেখেন আওয়ামী লীগের। আমি এই রুল ফলো করি না। আমি বিএনপিকে ভালোবাসি বা জামাতকে বাসি বা এনসিপিকে বাসি বা আওয়ামী লীগকে বাসি, সেটা ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো সত্য কোনটা। আপনি আমাকে কেন শুনবেন এমবি খরচ করে? কেন আপনি আমার এই ভিডিওগুলো শুনছেন? আমি আপনার পক্ষে কথা বলবো তাই, মানে সত্যটা বলবো তাই? অর্থাৎ আমি আপনাকে সত্যটা বলবো বলি আপনি এমবি খরচ করে আমার কথা শুনছেন। একটা মিনিট। সো আমার বক্তব্যটা হলো যে যখন আমার কাছে যেটা অসম্মতির মনে হয় সেটাকে আমি প্রকাশ করি। এখন ধরেন যে এনসিপি, জামাত, বিএনপি একটা হয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছে, একটা নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছে, সেই সরকারে বসে যদি বিএনপি মনে করে তাদের শত্রু জামাত, এনসিপি, তাহলে আমি মনে করব যে এটি বিএনপির একটি ভুল সিদ্ধান্ত হবে। শুধু ভুল সিদ্ধান্ত হবে না, এটিকে আওয়ামী লীগের দিকে যাত্রা করার দিকে নিয়ে যাবে, অর্থাৎ আওয়ামী লীগের অনুশাসনে বা শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, বেগম জিয়া তার জীবদ্দশায় একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ এদেশের জনগণের দল নয়, এটি একটি মাফিয়াতান্ত্রিক, একটি স্বৈরতান্ত্রিক দল। এবং একই বক্তব্য জনাব তারেক রহমান একাধিকবার দিয়েছেন। তো ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কি বলবো, আওয়ামী লীগ মিছিল শুরু করেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর যারা দেশ ছেড়েছেন, আমাদের অনেক গণমাধ্যম কর্মী, এর মধ্যে মিথিলা ফারজানা, তিনি গতকালকে আমি শুনেছি, আমার একটি সোর্স জানিয়েছে যে তিনি কানাডা থেকে দেশে ফিরে এসেছেন এবং অনেকে দেশে ফিরতে শুরু করেছেন। ফিরবেন, প্রত্যেকেরই দেশ, তারা দেশের নাগরিক, অবশ্যই তারা ফিরবেন। এই প্রবণতাটাকে আমরা কি বলবো? বিএনপি বিজয়ের পর বিএনপি কর্মীরা যদি মনে করেন যে আমার তাদের শত্রু, এনসিপি তাদের শত্রু, আবার এনসিপি জামাত যদি মনে করেন যে আওয়ামী লীগটা তাদের শত্রু বিএনপি, তাহলে আমি মনে করবো জুলাই অভ্যুত্থান আমাদের ব্যর্থ হয়েছে, জুলাই চেতনার বিরোধী হয়ে গেছি আমরা। এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য জামাত, বিএনপি, এনসিপি কে এক থাকতে হবে, যেটা জনাব তারেক রহমান বলেছেন। এই দেশের স্বার্থে প্রত্যেকের ঐক্য অটুট থাকতে হবে এবং তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছেন, এই অটুট তাকেই রাখতে হবে এবং তাকে বাকিদের সমর্থন দিতে হবে। অনেকেই প্রশ্নগুলো করেন, এত খারাপ লাগে, আজকে যদি এনসিপি বা এই বৈষম্য বিরোধী এই গোষ্ঠীটা আন্দোলন না শুরু করতো, তাহলে হাসিনা আগামী কয়েকশো বছর ক্ষমতায় থাকতো। কয়েকশো বছর শব্দটাকে আমি উদাহরণ হিসেবে বললাম। হাসিনার বিদায় আমরা কি কল্পনা করেছিলাম? এতগুলো মানুষ জীবন দিয়েছে কি বিএনপি জামাতের আন্দোলনে? অবশ্যই না। দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, এই আন্দোলন বাস্তবায়ন করেছে, সফল করেছে বিএনপি জামাত একসাথে, এটা সত্য কথা। কিন্তু বিএনপি জামাত একসাথে যতগুলো আন্দোলন করেছে, কখনো কি হাসিনার পতন ঘটাবার এতটুকু কি বলবো সুযোগ তৈরি করতে পেরেছে? পারেনি। কিন্তু আজকে এই ছেলেগুলোকে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, এটা খুব নির্লজ্জ একটি কাজ, খুব গর্হিত একটি কাজ। আপনার দল ক্ষমতায়, আপনি একাই লুটপাট করে খাবেন? এটা দেশ তো সবার, তাই না? একটা সময় আওয়ামী লীগ মনে করেছে তারা ক্ষমতা, দেশের মালিক, তারা যা খুশি করেছে। এখন অনেকে সেটা করতে চাইছেন, বিএনপিটাকে তারা ধ্বংস করছেন। আমির খসরু ভাই একটি কথা বলছেন, দুর্দান্ত কথা। তিনি বলছেন আমরা প্রয়োজনে আরো 50,000 বিএনপি নেতাকে, কর্মীকে গ্রেফতার করবো যারা চাঁদাবাজি করবে, কোনো অন্যায় অবিচার করবে। তারেক রহমানের পক্ষ থেকে স্টেট জানিয়ে দেওয়া হয়েছে, সারা দেশে বিএনপির সমর্থন কোনো গোষ্ঠী কোনো অন্যায়ের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তিনি নেবেন, আর ছাড় দেবেন না। নির্বাচনের আগে তিনি পাগল হয়ে গেছেন এদেরকে সামাল দিতে গিয়ে, হাজার হাজার, প্রায় 7-8 হাজার বহিষ্কার করেছেন। কিন্তু এখন তিনি আর কাউকে ছাড় দেবেন না, কারণ রাজনৈতিকভাবে দল ক্ষমতায় চলে এসছে। এখন এই নেতা কর্মীদের মধ্যে যদি এরকম খাই ভাব থাকে, সন্ত্রাসী ভাব থাকে, দখলদারিত্বের ভাব থাকে, এটা দলকে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে, এটা তারেক রহমান বলছেন। কিন্তু এটা হতে দেবেন না তিনি। যারা আমি অনেকে দেখি তারা আওয়ামী লীগ বিএনপি গলায় ধরে হাঁটেন, জামাত আর এনসিপিকে শত্রু মনে করেন। এটা অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি। অনেকে বলে আপনি তো এনসিপির পক্ষে বলেছেন, জামাতের পক্ষে কেন ভাই? বিএনপি জামাত 1.5টা যুগ তারা একসঙ্গে ছিল না, একসাথে লড়াই করেনি? হঠাৎ করে দেশ আওয়ামী মুক্ত হওয়ার পরে সব শত্রু হয়ে যাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া? এটা কি হওয়া উচিত? আপনি বলেন, নিজের বিবেকে কাজে লাগান। কালকে যদি শেখ হাসিনা আমার দেশে ঢুকে যায়, বিএনপির ভরসা হবে জামাত, জামাতের ভরসা হবে বিএনপি। মেনে রাখেন, প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর দেশের যতবারই আওয়ামী লীগ ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে, প্রত্যেকবারই আমরা দেখেছি জামাত বিএনপি এক হয়ে গেছে। অতএব মনে রাখবেন, আজকের এই বিরোধিতা যেন আমাদের গঠনতান্ত্রিক উপায় হয়, ভদ্রতার মধ্যে হয়, শিষ্টাচার বহির্ভূত না হয়। কারণ কি,
যে কোনো সময় হাসিনা এই দেশে ঢুকতে গেলে বিএনপি জামাত এক হতে হবেই, এই কথাটা মনে রাখবেন। আপনারা যদি আওয়ামী লীগকে বন্ধু ভাবেন আর এনসিপি জামাতকে শত্রু ভাবেন, আমার মনে হয় আপনাদের 5 বছর ক্ষমতা থাকা লাগবে না। খুব স্ট্রেটলি কথাটা বললাম। কারণ কি, হাসিনাকে এই যুবকরা যারা তাড়িয়েছে, দেশ ছাড়া করেছে, এই যে আমাদের জেজিরা, তারা কিন্তু আর কাউকে তোয়াক্কা করবে না। হাসিনার মতো ডাইনিকে সরাতে পেরেছে, তাদের কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে গেছে। কারণ রাষ্ট্রের মধ্যে এখনো হাসিনার ফ্যাসিজমের লোকেরা বসে আছে। বিএনপিকে ধাক্কা দিলে জোরে করে বিএনপি নড়ে চলে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।